ইনশাআল্লাহ। আমি আব্দুল ভাই স্যার আমাদের আমি কর্মত 30 বছর আমার চাকরি দিব। ঠিক আছে, আজকে আমাদের এই যে অভিযোজন স্কিল কোর্সের যে প্রশিক্ষণ আমাকে যেহেতু ভাই স্যার অভিজ্ঞতা বলে গেছে আমি একটু জীবনে আমরা এখানে যারা একটু বয়স্ক আছে তারা কিন্তু অনেক প্রশিক্ষণ পাইছি না। আমি প্রত্যেক প্রশিক্ষণের মধ্যে কিছু না কিছু নতুনত্ব শিখতে পারি। আর প্রশিক্ষণ এমন একটা জিনিস আমি দেখলাম যে প্রশিক্ষণ হইল মানুষ যে একটা শিক্ষককে ধার দিয়ে দেওয়া, যখন কুরবানি আছে শুনি কাছে ধার দেয়, ওই ধরনের ধার দিয়ে দেওয়া। ওই ধরনের ধারটাকে যদি আমি ধরে রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই ধরে রাখতে পারবো। তো আমি এই ধারের ধরে রাখার আগে আমার একটা দুঃখের কথা বলি। দুঃখের কথা হইলো আমি যখন প্রাইমারি স্কুলে বাইরে দিয়ে গেছি তখন আমার এই টিচার স্যারের প্রশ্ন ছিল যে পরিচি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এই ডেটা একটা আমি বলছি স্যার এটা ঠেকায় দিয়া কাজ করা। গতকাল তুফানের মধ্যে পড়িয়া আমি মনে করছি যে এই লেখা লেখা যাবে না, কিন্তু ঠেকায় ফিরে কি কই লিখতে যাইয়া মানে আমি দুইটা রাত্র দুইটা ঘুমের তুইটালে শুরু করছি। নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার লিখছি, আবার ধরে কম্পিউটারও লিখছি। মানে এই ধরনের একটা সিচুয়েশন যে আমাদেরকে এই শুভ স্যারেরা ফেলাইবো এটা আমি কল্পনা, কারণ আমি মনে করছি যে বড় বড় টেকনিক্যাল তো আমরা মনে করে কিন্তু ওনাদের কাছে কোনো স্থান নাই। এই যে স্থান নাই আমি মনে করি একটি আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো তুমি আমার ভাতিজা হও, আমার ছেলে হও, তুমি আমার বড় ভাই হও, কিন্তু নীতির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, দক্ষতা অর্জনের ক্ষেত্রে, তোমার ভবিষ্যৎ করার ক্ষেত্রে কোনো স্থান নাই। এটি আমার অত্যন্ত ভালো লাগছে, যদিও প্রথমত মনে কষ্ট লাগছিল, এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আমরা তো মনে করছি যে আমগো কি জামাই বাবু আছে, আমগো ছোট ভাই আছে, ম্যাডামে আছে, সবাই তো আমাদের জুনিয়র, হয়তো আমাদেরকে সাহায্য দেয়, কিন্তু বিন্দু পরিমাণও দান দেয় নাই। গরমের মধ্যে একেবারে দান শেষ। কিন্তু আমার দুঃখ নাই, তারপর আমি অনেক কিছু শিখছি। আর আমার প্রতিষ্ঠানটা হলো এমন একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে কোনো স্থান নেই। এই প্রশিক্ষণ থেকে যাওয়ার পরে আমার বলতে হবে না আমার এক মাস হবে আমি কি শিখাইছেন আমাদের সবাইকে জানা। এখন আমি এটা জানাইতে গেলে আর যদি এখানে প্রশিক্ষণে ফাঁকি দিতে যাইতাম তাহলে আমার অবস্থা কি তো আমি জানাইতে পারতাম না। না পারলে বল লইলে যে আমি এত বড় শিক্ষকতা করার পরেও, যদিও আমি এক মাস হতো আমার জুনিয়র, যে আমি এত বড় শিক্ষকতা করার পরেও আপনি অনেক কিছু গ্যাপ হয়েছে, আপনি হয়তো নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো আল্লাহর মধ্যে আমরা এই কাজটি করবো না, যতদিন জীবিত থাকবো ততদিন আমার একটা কথা আছে না যে আমাদের ভবিষ্যৎ বংশধরকে আমরা এমন একটা স্থানে রেখে যাব যেন তারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে না পারে। আমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় যে এমএ পাস করে চাকরি পায় না, কিন্তু এই যে কারিকুলাম, নতুন কারিকুলামে আমি দেখতে পেলাম যে এমএ পাস করার আগেই সে চাকরি পাবে বা কোনো না কোনো কর্মে সে চলে যাবে। এমএ পাস করে আর এর বলতে হবে না স্যার আপনি না বলছেন এ পাস করতাম না, আমি কিন্তু এমএ পাস। অনেক ছাত্র এসে বলে আমি বলছি তোর লেগে তোর দ্বারা জীবনে এমএ পাস করা হবে না, সে কেমনি জানি বাড়িতে বসে থেকে এমএ পাস করে নিয়েছে। স্যার আপনারা বলছেন এমএ পাস করতাম না, আমি কিন্তু এমএ পাস। আমি বলছি তুমি আমার কাছে এমএ পাস করলো না, আমার শরম লাগে। কারণ এমএ পাস ছেলে একটা এমএ পাস খুব যখন একটা আবেদন করতে পারে ইংরেজিতে তো পারেই না, একটা এমএ পাস হইলে অবশ্যই তাকে ইংরেজিতে একটা আবেদন করার যোগ্যতা করতে হবে। বাংলাতেও 70টা ভুল হয়। এখন এই নতুন কারিকুলামের এই দিক থেকে আমাদেরকে আলাদা করে যারা প্রকৃতপক্ষে উচ্চ লেভেলে যেতে পারবে না তারা অবশ্যই একটা দক্ষতা অর্জন করবে এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে না যে আমাদের বাবারা, আমাদের স্যারেরা আমাদেরকে একটা শূন্য মাঠে ছেড়ে দিয়ে গেছে। এই শূন্য মাঠ থেকে উত্তরণ করার জন্য এই নতুন কারিকুলামের যে কলা কৌশলগুলো শুভ স্যার, সুমন স্যার এরা শিখাইছে, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে এইগুলো শুনছি এবং লিখছি। আমি আশা করব আমি আমার প্রতিষ্ঠানে দেয়া এইগুলা কাজে দিবে। এবং আমি যেহেতু আমি আমারটা বলি, আমি এর আগে কারিকুলামের বিরুদ্ধে অনেক কথাই বলতাম যে এটা কোনো কারিকুলাম না, এটাই সেই। তাই হোমনাথে প্রথম আমি ওয়াদা করেছিলাম যে কারিকুলামের বিরুদ্ধে বলবো না, এবং ওইখানে আমি শিখেছি। আর যে কিছু গ্যাপ ছিল এইখানে আমি শিখতে পারছি। আমার যেহেতু প্রতিষ্ঠান, আমার
আমার বাড়ি প্রতিষ্ঠা, আমি এখন থেকে মনে মনে ওয়াদা করছি যে ছুটির পরও তাদের আমি কাজ করবো। এটা আমার ঠিক আছে, কারণ তাদেরকে গড়ে তোলা আমার নিজের নৈতিক দায়িত্ব। আর এই নৈতিক দায়িত্ববোধ যদি আমাদের সকল শিক্ষকের মাঝে থাকে, এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ হবে একটা আদর্শ এবং কর্মময় দেশ। এইখানে কোনো বেকার থাকবে না, বেকার না থাকলে ঝগড়া হবে না, গালাগালিও করবে না। আমরা সুন্দর একটা পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে রেখে যেতে পারবো, সেই আশা প্রত্যয় ব্যক্ত করছি। আমরা এখন আমাদের যে এখানে শিক্ষা আছে, আমরা ভবিষ্যতে যদি ট্রেনিং নাও পাই, এই ট্রেনিংটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং এ থেকে শিক্ষা নিয়ে আমরা আমার জীবনের, আমার ছাত্র জীবনের এবং আমার পরিবার তথা সমাজের সব সেক্টরের জন্য লাগাইতে পারি, সেই আশা ব্যক্ত করি। এবং যারা এখানে ট্রেনার মহোদয় আছেন, আমি এদেরকে শ্রদ্ধার সাথে বলছি, ওনারা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা অনেক সময় দুষ্টগণি করলো, আমরা নিষ্ঠার সাথে নিচ্ছি। এমন এইভাবে এতগুলো 55 জন একটা রুমের মধ্যে থেকে এত ছোট একটা 50 রুম বলতে গেলে এখন গাজীপুর স্কুলের মধ্যে দ্বিতীয় রুমে একটা ঠেলা, এমন একটা ট্রেনিং এর রুমের মধ্যে এটা অনেক সাজানো বোঝানো থাকা দরকার ছিল। আমি যাইতে ওনার মাইন্ডকে আবার আসা হয় আমার বাড়ি এটা দরকার ছিল। এত কষ্ট করার পরেও আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি মোটামুটি 100% না হলেও 90% আমি আয়ত্ত নিতে পেরেছি। স্যাররা যতটুকু পেরেছেন, আমি মনে করি আমার থেকে আরো অভিজ্ঞ এখানে অনেক টিচার আছে, ওনারাও পারছেন। আমরা সবাই মিলে এই জাতি, দেশকে, এই জাতিকে উন্নত করার জন্য, দেশকে সমৃদ্ধ করার জন্য আমরা আজ থেকে ওয়াদা করব যে আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করব, এটার বিরোধিতা করব না। এবং এটা কোনো ত্রুটি থাকলে আমাদের যে ট্রেনার মহোদয়গণ আছে এদের সাথে যোগাযোগ করবো, ওই ত্রুটিগুলো কাটিয়ে নিয়ে স্কুলে বাস্তবায়ন করব, মানুষের জীবন গড়ার জন্য, সমাজকে ভালো করার জন্য চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।